আপনি যখন একটা রাজনৈতিক দল যাকে আপনি বিচারের আগে বিচার করে রাজনীতিতে ইলেকশন করতে দিচ্ছেন না, যার একটা ভোট হলো, ভয়েস অফ আমেরিকা একটা করলো, 57% লোক চায় যে তারা ইলেকশন করুক, তো বাংলাদেশে একেবারে ফেলে দেন, মানে কিচ্ছু সমর্থন নাই, 30% তো আছে, আওয়ামী লীগ দাবি করে যারা 40% আছে, তো এই লোকগুলো কারে ভোট দেবে? তো এই লোকগুলোকে আপনি মনে করতেছেন এই দেশে 5 বছর সব জেলে রাখিয়ে দিতে পারবেন? আপনি সব জেলে বন্দি থাকবে নাকি বঙ্গোপসাগরে ফেলে দেবেন? এবং আপনি যাদের বাড়ি আক্রমণ করেছেন, যাদের বাড়িঘর হামলা করেছেন, তারা আপনারা ছেড়ে দেবে? ডক্টর ইউনূসের বাপের বাড়ি কোথায় সেটা কি মানুষ চেনে না? তার নিজের বাড়ি কোথায় সেটা কি চেনে না? এগুলোর উপর হামলা হবে না? 32 নম্বরের প্রতিশোধ কি হবে না? হয়ে যাবে তো। এগুলো কারা করবে? যারা নির্যাতিত, যারা অবহেলিত তারা করবে, যারা এগুলো শিকার। রাজনীতি করা তো কোনো অপরাধ না। আওয়ামী লীগ আজকে এনসিপি করছি, আমার দল, আমার ইচ্ছা, আমি করব, কিন্তু ও এনসিপি করছে, সেই জন্য তাকে যে পরবর্তী পর্যায়ে আপনি আক্রমণ করবেন সেটা তো পারবেন না। আপনি দেখেন যে কি কারণে করবেন, সে আপনার কি করেছে? সে কি ধর্ষণ মামলার আসামি? সে কি খুনি? সে কি 1/11-এর বা ইয়ে আপনি জুলাইয়ের কোনো ছাত্র হত্যা করেছে কিংবা পুলিশ হত্যা করেছে? আপনি কি কারণে তাকে ইয়ে করবেন? রাজনীতি করা তো কোনো অপরাধ কারো হতে পারে না। আওয়ামী লীগকে যদি আমি এই মুহূর্তে রাজনৈতিক দল হিসাবে দেখি এবং রাজনৈতিক জায়গার থেকে চিন্তা করি, আওয়ামী লীগকে আমি দেখি দুইটা ভাগে। একটা হচ্ছে স্বাধীনতার পূর্বের আওয়ামী লীগ, একটা স্বাধীনতার পরের আওয়ামী লীগ। স্বাধীনতার পূর্বের আওয়ামী লীগ তারা স্বাধীনতার জন্য সব কিছু, দেশের মানুষের মুক্তির জন্য, অর্থনৈতিক মুক্তি, সাম্য, মানবিক সব কিছুর জন্য তারা সর্বোচ্চ দিয়ে স্যাক্রিফাইস করে অর্জন করছে। কিন্তু স্বাধীনতার পরে তাদের প্রত্যেকটি স্টেপ ছিল স্বৈরাচারিক এবং প্রত্যেকটা জিনিস তারা যখনই ক্ষমতার সাথে ছিল এটা গণহত্যার সাথে জড়িত ছিল। আপনি 72 থেকে 75 দেখেন, আপনার যখনই আওয়ামী লীগের বিপরীতে একটা রাজনৈতিক দল বা জাসদ, তাদের হাজার হাজার নেতাকর্মীকে তারা খুন করেছে। এরপরে আপনার 96 পরবর্তীতে দেখেন বিরোধী দলকে দমন নিপীড়ন করছে। 8 সালের পর থেকে এসে টানা 3টা বড় ধরনের হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে গেছে। ফলশ্রুতিতে আওয়ামী লীগের এখানে যখন এই গণহত্যাগুলো তারা সংগঠিত করছে, দল আকারে আওয়ামী লীগের যেই নেতাকর্মীরা হচ্ছে আওয়ামী লীগের এই খুনের নির্দেশনা, শেখ হাসিনার খুনের নির্দেশনা, ওবায়দুল কাদেরের খুনের নির্দেশনাকে যারা প্রত্যাখ্যান করে আন্দোলনে অংশগ্রহণ করছে, তারা তো কেউ তো খারাপ অবস্থায় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্রলীগের ছেলেপেলে যারা হচ্ছে এই আন্দোলনে বরং অংশগ্রহণ করে ছাত্রলীগের হল থেকে বের করে দিছে। কিন্তু যারা হচ্ছে এই যে খুনের মানে সরাসরি একটা হত্যাকাণ্ডের সাথে সরাসরি সংহতি জ্ঞাপন করছে, অংশগ্রহণ করছে, তাদেরকে তো একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাইতেই হবে। এবং এখানে এটা হচ্ছে যে এখানকার জনগণের থেকে এই জিনিসটা প্রত্যাখ্যিত, এটা গেল একটা পয়েন্ট। দ্বিতীয়ত পয়েন্ট উনি বলছেন যে আওয়ামী লীগের 30%। আমার কাছে মনে হচ্ছে যে এই রিডিংটা আমাদের একটা চরম আকারে ভুল। কারণ আপনার গত 25 বছরে বাংলাদেশের কোনো সুষ্ঠু নির্বাচনের ডেটা আপনার কাছে নাই। আপনি একটা সেই অলিক 91 সাল আর 96 আর হচ্ছে 2001 সালে নির্বাচনে 30% দিয়ে আপনি হচ্ছে মেজার করতেছেন। সেই মেজার করলে যদি আওয়ামী লীগের যদি 30% থাকতো, তাহলে 24-18 এই ইলেকশনের মধ্যে তাকে তো যেতে হইতো না। না, তাহলে আর আওয়ামী লীগের টেনশনে করার দরকার নাই। না টেনশন না, আমি এটা বলি না, 30% এর এই হিসাবটা নাই। আমার কাছে মনে হচ্ছে যে তাহলে 75 দিয়েছেন, বিএনপি সেটা অ্যাকসেপ্ট করবে না। বিএনপি তার শুধু এটা বিরোধিতা করে নাই, তার ভাষা নিয়েও প্রশ্ন তুলেছে। বলছে মানে সরাসরি বলে নাই যে এটা অসভ্য বক্তৃতা হয়েছে, কিছু ভাষা নিয়ে ওনারা প্রশ্ন তুলেছে। তো এই পরিস্থিতিতে বিএনপি এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে দেশের হত্যাকর্তা। তারা যদি ইলেকশন নিয়ে গণ্ডগোল করে, তারা যদি এই সরকার নিয়ে গণ্ডগোল করে, এই সরকার কয়দিন টিকবে? তাদের কোনো ক্ষমতা আছে যে এটা টিকে থাকবে? তাদেরকে কে ব্যাকিং দেবে? সেনাবাহিনী? সেটাও তো তারা পাবে বলে আমার মনে হয় না। আর পুলিশ বাহিনী, তাকে তো সে নিষ্ক্রিয় করে দিয়েছে, ইন্ডেমনিটি দিয়েছে পুলিশ হত্যার বিরুদ্ধে। তাহলে সে কীভাবে দাঁড়াবে? তাকে দাঁড়াতে হলে তো রাজনৈতিক দলগুলোর শক্তিতেই দাঁড়াতে হবে। এক এনসিপি কিংবা জামাত দিয়ে তো হবে না। এনসিপি জামাতের যে শক্তি, সেটা যদি আপনি কল্পনা করেন এই মুহূর্তে বিএনপির শক্তির সাথে, তা অনেক পার্থক্য। আর আওয়ামী লীগ নাই, আপনাকে কে সহযোগিতা করবে? আওয়ামী লীগ তো আপনাকে সহযোগিতা করার প্রশ্নই আসে না। তো এমন একটা পরিস্থিতিতে তার তো বিএনপি নির্ভর না হয়ে কোনো উপায় নেই। তো সেই জন্যই আপনি এই লন্ডনে তার এই যাওয়া এবং একটা চলচাতুরি করে যাওয়া। একটা নির্দিষ্ট দলের প্রতি কি আপনার পক্ষপাতিত্ব চলে গেল? সেটাই বলতেছি যে ছল চাতুরি করে ওখানে যাওয়া। গিয়েছেন পার্সোনাল একটা তথাকথিত হারমোনি অ্যাওয়ার্ড নিতে, যে নিজের দেশে হারমোনি রাখে না, সে আবার হারমোনি অ্যাওয়ার্ড নিতে গেছে। এখানে কোনো হারমোনি না, একজনকে আরেকজনে মারতেছে। তো সেই জায়গায় গিয়ে হারমোনি অ্যাওয়ার্ড নিয়ে আপনি কি করবেন, এটা দেখাতে হবে তো।
এত বড় লট বহর নিয়ে গেছে, তো সেখানে এখন দ্বিপাক্ষিক বৈঠক বানাচ্ছে। দ্বিপাক্ষিক বৈঠক বানিয়েছেন, যাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক তারা রিসিভ করতে আসে নাই, তারা দেখাও দেয় নাই। তো এখন তারেক রহমানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, মনে হয় যেন রাষ্ট্র এবং লন্ডন দুটার একটা, আমাদের রাষ্ট্র আর লন্ডনের মধ্যে একটা বৈঠক হয়েছে। তারেক রহমান একটা প্রতিনিধি, ভিনদেশি প্রতিনিধি, উনি এদেশি প্রতিনিধি। তারে যে রাজকীয় গাড়িতে আসলেন, রাজকীয় গাড়িতে রিসিভ করার জন্য তার পাইক পেয়াদাগুলো যেভাবে ধাক্কাধাক্কি করতেছে তারেক রহমানকে রিসিভ করার জন্য, তা এটাতে বোঝা যে জামাত এটা মানে খুব ভালো করেই বলছে যে এটাতে বোঝা যাচ্ছে যে একটা নিরপেক্ষতা আর এই সরকার রাখে নাই। একটা দলের প্রতি তার যে আনুগত্য, এবং ভাই তোমরা আসো এবং আমাদেরকে কিভাবে যাইতে দিবা, একটু পথ বাছাই দাও, আমরা কোথায় কে কীভাবে পরবর্তীতে নিতে পারি। এবং আমার ছেলেরা যারা আমাদেরকে দিয়েছে, এই যে আমাকে এটা কি বলে ক্ষমতা দিয়েছে, বা তো কি বলে নিয়োগকর্তা বলে না, নিয়োগকর্তা, আমার নিয়োগকর্তা, তাদের বিষয়টাও একটু দেখো। এইটা হচ্ছে ডিল, অন্য কিছু না। এই ডিল করতে গিয়েছেন উনি ডিল করেছেন এবং ডিল সফল হয়েছে। সবচেয়ে ন্যাক্কারজনক যে কাজটা করেছে সেটা হচ্ছে যৌথ বিবৃতি সরকারের সাথে একটা রাজনৈতিক দলের কিসের যৌথ বিবৃতি? হ্যাঁ, এইটা জামাত এবং ওরা এনসিপি একদম স্পষ্টভাবে এই বিষয়টা পয়েন্ট আউট করেছে। আপনার অনেকগুলো দলই বলছে না, আমি আর অনেকগুলো দল, অনেকে বলেছে তোমরা যেহেতু ফ্রন্ট লাইনে আছো দুইটা দল, তাহলে তারা ইসলামী আন্দোলন এই বিষয়, ইসলাম এটা তো একটা খেলনা জাতীয় বিষয় হলো রাষ্ট্রের সাথে তাদের। তার মানে 1/11-এর সময় আওয়ামী লীগ যেভাবে এই ফখরুদ্দিন মঈনুদ্দিনকে নিয়ে সুযোগ নিয়ে তাদের ব্লেসিং নিয়ে ক্ষমতায় এসে যেভাবে তাদেরকে এক্সিট দিয়েছিল এবং তাদের অপকর্ম সব মাফ হয়ে গিয়েছিল, তাদের যে কর্মকাণ্ড 2 বছরের ইন্ডেমনিটি দিয়ে দিয়েছিল, সে একই কায়দায় ডক্টর ইউনূসের ইন্ডেমনিটি দেওয়ার জন্য বিএনপিকে সে এখন হাত করেছে। বিএনপি এমনিতে ক্ষমতায় আসতে পারে, কিন্তু কথা হচ্ছে যে বিএনপি যদি ক্ষমতায় আসেও কয়দিন টিকবে এবং কতটা এটা লিগ্যাল হবে। লিগ্যাল হবে এই প্রশ্ন এই জন্যই করছি যে আমরা 2014-র ইলেকশন দেখেছি, আমরা 18-র ইলেকশন দেখেছি, 24-এর ইলেকশন দেখছি, এগুলো কোনোটাই আমাদের গ্রহণযোগ্যতা পায় নাই। আওয়ামী লীগ মানে অবৈধ প্রক্রিয়ায়, অবৈধ বলবো কিনা জানি না, এটা হচ্ছে মানে বৈধতা দেখিয়ে সে একটা অবৈধ কর্মকাণ্ড করেছে। মানে প্রসিডিউরিয়াল লিখনা যেগুলো আছে ওগুলো সব ঠিকঠাক করছে, এগুলো করে আসছে, এই সে সুশাসন দেয় নাই, সুশাসন না দিয়ে তাদের পতন ডেকে আনছে। সেই ধরনের একটা নির্বাচন যেখানে বিরোধী দল অনুপস্থিত, তো এই নির্বাচনও তো আপনার তাই হবে। আপনি এখানে বিরোধী দলকে এবং এটাও ঠিক হয়েছে, তারেক রহমান এই যে তারেক রহমানের বিরুদ্ধে বারবার বলছে যে তার সিকিউরিটি থ্রেট আছে, সিকিউরিটি থ্রেট উঠে গেছে এখন, যে তুমি বাবা আসো, তোমার আর সিকিউরিটি থ্রেট নাই, আমরা গোয়েন্দাদেরকে বলে দিচ্ছি এই নথিতে যাতে এটা আর না লেখে। আর দ্বিতীয়ত তারেক রহমান অবশ্যই আসবেন এখানে, এবং এটা রাজনৈতিক একটা তো বিজয়, তাদের 5ই আগস্ট যে বিজয় তারা অর্জন করেছে সেটা তারা উদযাপন করবে, অন্যান্য রাজনৈতিক দল এনসিপি সহ অন্যরাও করবে। তো সেই উৎসব উনি সামিল হতে আসবেন। এবং যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগ যে নির্বাচন করতে পারবে না সেটাও তাদের মধ্যে একটা ডিল হয়ে গেছে, কিন্তু এই ডিলের যেই খেসারত সেটা জাতিকে দিতে হবে। কারণ আপনি যদি একটা গ্রহণযোগ্য নির্বাচন না করেন, তার মানে পরবর্তী 5 বছর একটা অশান্তি এদেশের মধ্যে রয়ে যাবে। আপনি তাকে নির্বাচন করতে দিচ্ছেন না, সেটাও আইনগতভাবে দেন যে ঠিক আছে তোমরা অপরাধ করেছো এই কারণে দেব না। এখন অপরাধ কি? সে একটা অপরাধ করেছে, তার অভিযোগ আপনি তুললেন, অভিযোগ তুলে আপনি তার সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করে দিলেন। আপনি বিচার হওয়ার আগেই তাকে বলে দিলেন যে তোমার নিবন্ধন স্থগিত, হেন স্থগিত, তুমি ইলেকশন করতে পারো না। তার মানে কি দাঁড়ালো? আপনি রায় তাহলে লিখে রাখছেন। তো আপনি যদি 5 বছর পরে এসে বলেন যে ভাই আমরা তো এটা ভুল হয়েছিল, আদালত যদি বলে, তখন কি হবে? তাহলে যেটা বলতেছে যে আদালত আপনি যদি হাতের মধ্যে রেখে এই সমস্ত কর্মকাণ্ড করেন, তো তাহলে তো সেগুলোর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। এই যে লেজিটিমেসি আপনি যেটা দিতে যাচ্ছেন এবং একটা দলকে, আমি মনে করি যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেও
তাহলেও বিএনপির জেতার এখন অনেক সম্ভাবনা। কারণ আওয়ামী লীগ ইমিডিয়েটলি যা করেছে, মানে ইমিডিয়েট পাস্ট যা ছিল, মানুষের স্মৃতিতে এগুলোতে একেবারে মুছে যায় নাই। আস্তে আস্তে মুছে যাচ্ছে, কিন্তু একেবারে তো মুছে যায় নাই। তো তাহলে বিএনপি এতদিন ছিল না, যদিও আমার ভাইও বলছিল যে যেভাবে ওরা সারা দেশে এখন যে কার্যক্রম করেছে গত 10 মাসে, এটাতে মানুষ বিরক্ত হয়ে গেছে। তাদের চাঁদাবাজি মানে অন্যান্য মানে সন্ত্রাসী কার্যক্রমে, তারপরও যেহেতু খালি ফিল্ড, এবং এই যখন আবার আওয়ামী লীগ আসবে, যেহেতু দীর্ঘদিন তারা ছিল না, তাদেরই জেতার সম্ভাবনা আছে। আনিস ভাই, আমি আপনার কাছে আসবো আবারও। আমি একটু আদিবের কাছে জানতে চাই যে আপনারা আসলে বিবৃতিতে বলেছেন যে কোন কোন বিষয়ে একান্ত আলোচনায় কোন কোন বিষয়ে কি কি আলোচনা হয়েছে সেই সব বিষয়ে জনগণকে জানানোর কথা বলেছেন, এবং আমি আপনার উত্তর নিব, আমার একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর এবং জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আদিব, আপনার কাছে প্রশ্ন ছিল যে আপনারা একটা বিবৃতি দিয়েছেন যে যে বিষয়ে আলোচনা হয়েছে। আনিস ভাই একটি বিষয়ে বলছিলেন যে সমঝোতার একটি কথা। আপনারা কি আসলে সেই ধরনের কোনো সমঝোতার বিষয় ইঙ্গিত করে কি বলছেন যে আসলে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছিল, কি কি সেটি জানানো উচিত মানুষকে? সমঝোতার বিষয়টা আমরা বলি নাই। তার আগে একটা পয়েন্ট একটু বলি। আনিস ভাই বলছিলেন যে সমঝোতার আনিস ভাই একটা একটা বক্তব্য বলছিলেন যে ওই ডক্টর ইউনূস তাদেরকে বলছেন আমার ছেলেরা। তো এখানে আসলে ডক্টর ইউনূসের যে দায়িত্ব গ্রহণ বা এটা শুধু আমার ছেলেদের সাথে না, এটা তখনকার অধিকাংশ রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির এবং তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাদের এক ধরনের সম্মতির মাধ্যমেই তিনি এখানে দায়িত্ব নিচ্ছেন। মানে এটা শুধু আমার ছেলেদের বিষয়টা এরকম না। কিন্তু না, আমি এটার সাথে একমত। উনি সম্মিলিত ফসল, কিন্তু উনি উল্লেখ করে যে আমার এটা উল্লেখ আমাকে ক্ষমতায় বসিয়েছে, উনি অন্যদেরকে কোনো ক্রেডিট দেন না। উনি কিন্তু ক্রেডিট দেন না অন্যদেরকে। অভ্যুত্থানের জায়গা যেহেতু হচ্ছে ছাত্র নেতৃত্ব ছিল, সেই জায়গা থেকে উনি বলছেন, কিন্তু যে শুধু তারাই বসেছে যে বিষয়টা এরকম না। তো কারণ এখানে সবগুলো দলেরই একটা কমন ছিল। 5ই আগস্ট, 8ই আগস্ট বৈঠক হয়েছে, বৈঠকে উপদেষ্টা প্যানেলে কারা কারা যাবেন এগুলো তো বিএনপিরই ছিল। ফলে একটা গ্রহণযোগ্য নির্বাচন এবং যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটা জায়গায় যাবে, সেটার সবাইরই একটা হচ্ছে এখানে প্রক্রিয়ার সহযোগিতার বিষয় আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ভাইয়ের কথা ধরে আমি বলবো, এবং আপনি যেটা বক্তব্যটা বললেন যে 1-11 মতন 1-11 যেভাবে হচ্ছে আওয়ামী লীগ একটা ইলেকশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সে এসছে, এবং একই সাথে আমাদের থেকে যে বক্তব্যটা গিয়েছে হচ্ছে যে কি সমঝোতা হয়েছে সেটা জাতির সামনে করা। আমরা কিন্তু এই জায়গাটাই বারবার বলছি যে আমাদেরকে যখনই বিদ্যমান রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক যে বিগত দিনের চর্চা, সেই একই ফ্রেমে যখন আমাদেরকে রিড করার চেষ্টা করে, তখন হচ্ছে আসলে আমাদের এবং তাদের ভিতর দূরত্বটা তৈরি হয়। আমরা কিন্তু বারবার বলে আসছি, অভ্যুত্থানের পরপরই বারবার একটা জিনিস আমরা বলে আসছি, সেটা হচ্ছে যে আমরা এখানকার রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনটা চাই। যে পরিবর্তনটায় আমি বিরোধী দলে না সরকারি দলে, এটা আসলে নাগরিক হিসেবে আমার কোনো ম্যাটার করবে না, কোনো বিষয় হবে না। এই জায়গাটাই আমরা বারবার বলতে চাই। কিন্তু আমরা দেখতেছি যে এই যে গণ অভ্যুত্থান, যেখানে 2000-এর অধিক মানুষ শহীদ হলো, হাজার হাজার মানুষ আহত হইল, এরপরও যদি আমরা আবার সেই এক ব্যক্তি এক দলের সিদ্ধান্তের উপরে যদি আমি একটা জাতীয় সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি, আমি চেষ্টা করি বলছি, সিদ্ধান্ত নিয়েছে আমি সেটা বলি নাই, কারণ আমার বক্তব্যে আমি ওই দিনও বলেছি যে এক ব্যক্তি এক দলের মাধ্যমে জাতীয় একটা ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করাটা, এটা রাজনীতির জন্য একটা অশনি সংকেত। কারণ আগে আপনি যেটা দেখছেন গত 15 বছরে, যে রাষ্ট্রের যত কিছু ভালো হবে শেখ হাসিনা, রাষ্ট্রের যত সমস্যার সমাধান শেখ হাসিনা। তাহলে এই যে এখন আবার আপনি হচ্ছে এক ব্যক্তিকে সিদ্ধান্তের উপরে আপনি সব কিছু চেষ্টা করতেছেন, এতে যেটা হয় যে আপনি একই সাথে বাংলাদেশে কি হচ্ছে যে বাংলাদেশে একটা জাতীয় ঐক্যমত্য কমিশন চলতেছে, তারা সকল দলগুলোর থেকে মতামত নিচ্ছে যে আপনার সাথে কোনটা ডিফারেন্স আছে সেগুলো অ্যাকোমোডেট করে পারস্পরিক আলাপ আলোচনা করতেছে। সেই আলোচনার মধ্যেই আবার আপনি বাহিরে, আর মানে দেশের বাহিরে গিয়ে আরেকটি দলের একজন ব্যক্তির সাথে শুধু আলোচনা করে আপনি, সেটা একটা দল আকারে না, শুধু একজন ব্যক্তির মানে একক বৈঠক, আপনি
দল আকারে না, একক ব্যক্তির সাথে বৈঠকের মাধ্যমে আপনার একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করাটা, এইটা আসলে দেশের ভিতরে যে জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি, যে প্রধান উপদেষ্টা, যিনি সভাপতি জায়গা থেকে এটা করতে পারেন না। কারণ তার উচিত সকল দলগুলোর থেকে সমান দৃষ্টিকোণে তার দেখতে হবে এবং তার শক্তিমত্তা, যৌক্তিকতা সব কিছু বিবেচনা করে দেখতে হবে। ফলে এই আচরণটা আমার কাছে মনে হচ্ছে যে এটা দীর্ঘমেয়াদে এটা একটা বড় প্রভাব পড়বে। এবং এই যে রাষ্ট্রের প্রধান যৌথভাবে একসাথে বিবৃতি দেয়, সেটা আনিস ভাইও উল্লেখ করছেন, এটা আমরাও বলেছি যে বিবৃতির জায়গাটাও হচ্ছে এটা সরকারের নিরপেক্ষতা। এবং তিনি নিজে আশঙ্কা প্রকাশ করছেন যখন তার পদত্যাগের বিষয়টি আলোচিত ছিল, যে তিনি আসলে নিরপেক্ষ একটি নির্বাচন দিতে পারবেন কিনা এটা নিয়ে তিনি নিজেই বলছেন যে সংশয় প্রকাশ করছেন এবং বলছেন যে এই দায়টা উনি নিতে চান না। তাহলে সেই দায় নিতে না চাও আবার একই সাথে হচ্ছে একজন ব্যক্তির উপরে নির্ভর করাটা, এটা আসলে এক ধরনের জটিলতা তৈরি করবে। আমরা যেটা বারবার বলছি যে রাজনৈতিক সমঝোতা এবং হচ্ছে যে দেখেন বিএনপি থেকে একটা জিনিস বারবার বলা হয় এবং এটা এক ধরনের প্রোপাগান্ডা হিসাবে, যেহেতু তারা বড় দল, তাদের কর্মী বাহিনী বেশি, তাদের মিডিয়া নিয়ন্ত্রণ, প্রশাসনও তারা বেশ ওল্ড সেটেলমেন্টের সাথে তারা যথেষ্টভাবে সমঝোতা করে ফেলছে। কারণ এখানকার যে পাওয়ারগুলা, এখানকার রাজনৈতিক শক্তি কারা আসবে, এই সেটেলমেন্টটা করে, এই সেটেলমেন্টটা যেহেতু তারা অলরেডি একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছেন, তো ফলে যেটা হচ্ছে যে তারা দেখেন একটা প্রোপাগান্ডা আমাদের বিরুদ্ধে ছড়াচ্ছে যে বিএনপির সাথে এনসিপির একটা আসন সমঝোতা হয়েছে বা হচ্ছে, এরকম একটা জিনিস ছড়াচ্ছে। এবং সেক্ষেত্রে তারা সালাউদ্দিন ভাইয়ের নাম উল্লেখ করে থাকেন বারবার। এখানে দেখেন আমি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আউট করব। 5ই আগস্ট 8ই আগস্টের আমরা তখনকার ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তার সাথে কিন্তু আমাদের একটা মিটিং হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। এরপর আমরা যেটা দেখলাম যে আপনার পরবর্তীতে 1-2 মাস পরে ওই মিটিংয়ের যে উনি একজন উপস্থিত ছিলেন বিএনপির আরেকজন সম্ভবত তথ্য বা কি সম্পাদক কে এম ওয়াহিদুজ্জামান, তিনি ফেসবুকে এসে ক্লেম করলেন যে তারেক রহমানের সাথে ছাত্র নেতাদের কি বৈঠক হয়েছে সেগুলো সব আমার কাছে রেকর্ড আছে। মানে তিনি বুঝতে পারেন না তিনি কি বিষয়টা উত্থাপন করছেন। অর্থাৎ একটা লোক যিনি আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে যাবেন, তার সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠকের রেকর্ড করছেন উইদাউট কনসার্ন। এটা তো ইন্টারন্যাশনালি তো এটা একটা খুবই অবজেকশনেবল জায়গা, যে সে একটা রাষ্ট্রের প্রধান হইতে চাচ্ছে না সামনের দিন একটা দলের, তার সাথে একটা পক্ষের বৈঠক সেটা আবার রেকর্ড করে রাখছেন উইদাউট কনসার্ন। এই যে রাখা এবং সেটাকে হুমকি দেওয়া, তাহলে আস্থার সংকট তৈরি হবে। আস্থার সংকট তো সে রাষ্ট্রের সামনে প্রধান হবে, তার সাথে আমি কিভাবে বৈঠক করব? তার সাথে এখন তো আন্তর্জাতিক কমিউনিটিও তো হচ্ছে এখানে ধরেন হচ্ছে কনফিউজ হবে, তাদেরও তো একটা সংশয় দাঁড়াবে যে আমি তার সাথে বসবো, কোন জিনিস সে রেকর্ড করে রাখতেছে, কোন জিনিস রেকর্ড করে রাখতেছে না। এই যে ধরেন একটা আস্থার সংকট, এইটা আসছে কেন? আসছে এই যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে এনসিপি সিট। সালাউদ্দিন ভাইদের সাথে আমাদের একটা বৈঠক হয়েছিল, সেটা হয়েছিল আমরা অক্টোবর মাসে আমাদের পক্ষ থেকে 4টা দাবি দিয়েছিলাম, যে রাষ্ট্রপতির অপসারণ, সংবিধান বাতিল, বিগত 3টা নির্বাচন অবৈধ ঘোষণা করা এবং হচ্ছে যে আওয়ামী লীগের নিষিদ্ধের, এরকম 4টা দাবির প্রেক্ষিতে আমরা 30টা দলের সাথে ধারাবাহিক বসি। যেরকমই একটা বৈঠকে বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন ভাই ছিলেন, রিজভী ভাই ছিলেন, এনি ভাই ছিলেন, আমাদের পক্ষ থেকে আমাদের 7 জন প্রতিনিধি ছিলেন। তো এই বৈঠকে রেফারেন্স দিয়ে যখন তখন তো নির্বাচন, কোনো অক্টোবর মাসে তো নির্বাচন এগুলো বিষয়ে কোনো আলাপই হয় না। সেখানে সালাউদ্দিন ভাইয়ের এই রেফারেন্স দিয়ে যখন বিএনপির যারা হচ্ছে তাদের পক্ষে অ্যাক্টিভিজম করে, তারা এই তথ্যটা ছড়ায় যে তার কাছে 100 সিট চাওয়া হয়েছে, সে নাম লিখতে বলছে। ভাই আমরা যদি সিট চাওয়ার রাজনীতি করি বা পাওয়ারের, তাহলে এটা তো শেখ হাসিনার সাথে আমরা করতে পারতাম সবচেয়ে বেটার ওয়েতে। যার সম্ভাবনা নাই তার সাথে আমি কেন করবো? এটা তো আমাদের আরও আগে সম্ভাবনা করা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন 7ই জানুয়ারির নির্বাচনের ডেট ঘোষণা হয়, সে 7ই জানুয়ারির আগে এবং 2023 সালের জুন জুলাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্টেপ ডাউন শেখ হাসিনা, এই মিছিলগুলো আমাদের যারা এখন এই অভ্যুত্থানে নেতৃত্ব দিচ্ছে তাদের নেতৃত্ব হয়েছিল আরও 6 মাস আগে, যখন হাসিনা পতনের ন্যূনতম কোনো সম্ভাবনা ছিল না। তখন এই রিস্ক নিয়ে তাকে স্টেপ ডাউন হাসিনা করছে। তারা আপনাদের সাথে সমঝোতা করবে, এই ধরনের চিন্তা করাটা আসলে এক ধরনের উলিক স্বপ্নে থাকা। কারণ আপনি আমি একটু কোশ্চেন করি, বিএনপি কি কোনোভাবে ক্লেম করছে যে আমরা এনসিপি আমাদের কাছে চেয়েছিল বা আমরা এনসিপিকে এই নিয়ে এনসিপির সাথে কথা হয়েছে? এটা ক্লেম না, তারা প্রচারণা করতেছে। না, তাহলে তার কে কি বললো না বললো এগুলোতে কি আসা যায়? না, কে কি বললো, নেতার কথা বললেন, সে তো এমন এক নেতা
এটা 5 আগস্টের পরে টেলিভিশন দখল করে ফেলছে। তো এগুলোকে নিয়ে একটি আলোচনা আছে, আদিব যেটি বলছে যে একটু আলোচনা আছে যে বাজারে এস্টাবলিশ করছে, কারণ আনিস ভাই এখানে সমঝোতা হচ্ছে, আসন ভাগাভাগির একটি বিষয়। আমি মনে করি যে আপনারা দুইটা রাজনৈতিক দল, দুইটা রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা হতেই পারে। পাকিস্তানের একটা রাজনৈতিক দল পিপিপি এবং মুসলিম লীগ, যেগুলা দা কুমড়া সম্পর্ক ছিল, রাইট, আমাদের এখানে বিএনপি আওয়ামী লীগ, তারাও তো রাজনৈতিক সমঝোতা করছে। এতে তেমন কি আসে যায়, করছি কি করবো সেটা পরের ব্যাপার, বাট এটা মিথ্যা। না, আমি যে জায়গাটা বলছি, আমি বলছি যে তাদের সাথে যে আলোচনা করব আমরা, মানে একটা রাজনৈতিক দলের সাথে আলোচনা হতে পারে, কিন্তু আপনি আলোচনার জিনিসটাকে যদি এভাবে, মানে দুইটা উদাহরণ দিলাম, একটা হচ্ছে তাদের একেবারে চিফের সাথে বৈঠক, তারেক রহমানের সাথে, সেটা তারা বলছে যে তারা রেকর্ড করে রাখছে এবং তারা সেটা পাবলিশ করবে। পাবলিশ করলে অসুবিধা নাই, কারণ সেখানে কি কথা বলছি, কি প্রস্তাব আমরা দিয়েছি, কারণ বৈঠকে তো আমি নিজে উপস্থিত ছিলাম, ঠিক আছে, সেটা আমাদের সঙ্গে না। কিন্তু আমার কথা হচ্ছে তার এই যে একটা হচ্ছে কল রেকর্ড করার যে একটা তারেক রহমানকে অভিযোগ করেন যে আপনার দলের লোকেরা এই আবার হচ্ছে ধরেন তাদের স্থায়ী কমিটির সাথে বৈঠক, সেটাকে ডিপেন্ড করে হচ্ছে ইয়া করাটাতে। এই জায়গায় আমরা বলছি যে একটা বড় দল আকারে তাদের এই ধরনের রাজনৈতিক কূটকৌশল, আমরা তো আশা করি নতুন বাংলাদেশে আমরা যখন রাজনীতিটা শুরু করছি, তাহলে প্রিভিয়াস যে রাজনৈতিক দলগুলো আছে বিদ্যমান, এখানে সংস্কৃতি পরিবর্তন করতে হলে সবার ভিতর থেকে পরিবর্তন হতে হবে এবং সেটার মানসিকতা থাকতে হবে। তারা যদি তাদের সেই পুরনো রাজনৈতিক কৌশল, রাজনৈতিক কূটকৌশল ব্যবহার করে রাজনীতির জায়গায়, তাহলে আমাদেরকেও তখন এটা এক ধরনের বাধ্য করা যে তোমরাও এইদিকে আসো, না হলে তোমরা এগুলা পারবা না, তোমরা এই জায়গাটা। তো এইটা ছিল আমার পয়েন্ট, যে আপনি যে সমঝোতার ইস্যুটা বলছেন, যে সমঝোতা হওয়ার মতন তো পরিবেশ তারা করতেছে না, রাখতেছে না, বরঞ্চ তারা এক ধরনের পুরো পরিবেশটাকে দখলদারিত্বের মতন, ক্ষমতা দখলদারিত্বের মতন। এবং একটা বিষয় আমি বলবো যে এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে 111-এর মতন যদি করে একটি নির্বাচনের বিষয় যদি আসে, এইটা 2008 সাল পরবর্তী বাংলাদেশ যে 15 বছর যে এর মধ্যে দিয়ে গেছে, সেটার চেয়ে এটা অনেক বেশি ভয়ঙ্কর রকম হবে। কারণ হচ্ছে বিগত 15 বছরে শেখ হাসিনাকে একটার পর একটা হত্যাকাণ্ড করে তাকে হচ্ছে পাওয়ারটা কনজিউম করতে হয়েছে। আইসে প্রথমে ধরেন সেনাবাহিনীর 57 জন সেনা অফিসার পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে ঘটাইতেছে। এরপরে 2013-14 সালে রাজনৈতিক হত্যাকাণ্ডর মধ্যে দিয়ে বিরোধী দলকে তারা দমন নিপীড়ন করছে। এরপরে ধরেন হেফাজতের হত্যাকাণ্ড হয়েছে, ধারাবাহিকভাবে হয়েছে, এবং এক একটা মিডিয়া ধরেন আস্তে আস্তে দখল করছে। কিন্তু এখন যেটা হয়েছে, যে এখন যেহেতু সব কিছু খালি আছে এবং সব ধরনের চ্যালেঞ্জ করার মতন কোনো নাই, ফলে এই পরিস্থিতিতে যদি এরকম একটি সরকার গঠনের দিকে যায়, সেটা হচ্ছে রাষ্ট্রের একেবারে সব কিছু রেডিমেড হচ্ছে ধরেন অটোমেটিক এক ব্যক্তিকেন্দ্রিক এবং এক দখলদারিত্ব, এবং সেটা আরও বেশি হচ্ছে ধরেন খারাপ কিছু বয়ে আনতে পারে। জি আনিস ভাই, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, যেটি নিয়ে কথা হচ্ছে যে লন্ডনের বৈঠকের ব্যাপারে, যেটি বিএনপি 3 জন উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে সেই উপদেষ্টারা থেকেছেন এবং তারা কথা বলেছেন। আপনার কি মনে হয় বিএনপির রাজনৈতিক অবস্থান থেকে এই জায়গাটি কি ব্যাখ্যা করবেন? না, দেখেন, এটা দুই দিক থেকে বক্তব্য আছে। এখন ডক্টর ইউনূস বলতে পারে আমি কাকে রাখবো না রাখবো সেটা তো আমার ব্যাপার, আমার বৈঠকে কে থাকবে না থাকে। আবার এটা দিয়ে আমি বার্তাও দিচ্ছি যে আই ডোন্ট কেয়ার যে আমি কাকে রাখবো, তুমি কি বললা না বললা। আর বিএনপির তরফ থেকে তারা যদি আপত্তি না করে, তারাও আবার এটা দেখতে পারে যে আমরা আপত্তি করেছি, একটা রাজনৈতিক আপত্তি আমাদের বিষয় ছিল, সেটা যে আমি একবার কঠিনভাবে থাকবো, ও থাকলে আমি বসবো না, সেরকম পরিস্থিতি তো হতে পারে না। কারণ সরকার কাকে রাখবে তার পক্ষ থেকে সেটা নিতে পারে, কিন্তু নৈতিক একটা ব্যাপার থাকে। এই যে খলিলুর রহমান, হু ইজ হি, তার কি অভিজ্ঞতা আছে, কি কারণে তাকে নিয়ে বসতে হবে, সেটা বিএনপির প্রশ্ন করা উচিত, যে কি কারণে এরকম একটা রাজনৈতিক আলোচনার মধ্যে সে থাকবে। তার থেকে তো আমি বলি যে রাজনীতি করা, এখানে রাজনৈতিক অভিজ্ঞ সরকারের অনেকে আছে, তারা বসতে পারতো। তো খলিলুর রহমানকে নিয়ে যাওয়া হচ্ছে ডক্টর ইউনূসের হয়তো এটা দেখানো যে সে কত ইম্পর্টেন্ট লোক একজনকে নিয়ে ঘুরতেছে। এর আগে আসিফকে নিয়ে বসছিল যখন বিএনপি নেতারা বসছিলেন, এবং সেখানেও একটা মেসেজ দিয়েছে যে আসিফই বসবে আমার সাথে। আসিফ কি এমন গুরুত্বপূর্ণ তখন যে এই বৈঠকে থাকার? হ্যাঁ, আসিফকে ওইখানে নিয়ে যাওয়া এত জরুরি কেন? তো উনি সেটাও হয়তো মেসেজ দিয়েছেন যে তোমরা যাদেরকে পদত্যাগ দাবি করতেছো আমি তাদেরকে নিয়ে বসবো, উনাকেও নিয়ে গেলেন। তো যাই হোক, এগুলা যখন আবার মহব্বত হয়ে যায় তখন এগুলো আবার কোনো ব্যাপারই থাকে না। ওনাদের যে সমঝোতা হয়ে গেছে, ও সমঝোতার যে প্রক্রিয়া চলছে, তখন
কে কি কোনো বিষয় না। এই খলিলুর রহমান তো পাসপোর্ট আছে তার, সে তো প্রথম কাতারে পালাবে। এই যে লতিফুর রহমানের আমলে টেনিউর শেষ হওয়ার আগে পালিয়েছিল, সো এখনও পালাবে। সো যারা যারা পালাতে পারবে না তারা কিভাবে করবে সেইগুলো নিয়ে আলাপ হয়েছে, সেগুলো নিয়ে সমঝোতা হয়েছে। আর ইলেকশন কিভাবে হবে তার একটা প্রক্রিয়া তৈরি করেছে। কেন মনে হচ্ছে তিনি পালাবেন? পালানোর কি কারণ আছে? উপায় আছে? এগুলো কি এখানে থাকতে পারবে? এগুলো কেন মনে হচ্ছে আসলে? কেন মনে হবে না? আপনি যখন একটা রাজনৈতিক দল যাকে আপনি বিচারের আগে বিচার করে রাজনীতিতে ইলেকশন করতে দিচ্ছেন না, যার একটা ভোট হলো, ভয়েস অফ আমেরিকা একটা করলো, 57% লোক চায় যে তারা ইলেকশন করুক, তো বাংলাদেশে একেবারে ফেলে দেন, মানে কিচ্ছু সমর্থন নাই, 30% তো আছে। আওয়ামী লীগ দাবি করে যারা 40% আছে, তো এই লোকগুলো কারে ভোট দেবে? তো এই লোকগুলোকে আপনি মনে করতেছেন এই দেশে 5 বছর সব জেলে রাখিয়ে দিতে পারবেন? আপনি সব জেলে বন্দি থাকবে নাকি বঙ্গোপসাগরে ফেলে দেবেন? এবং আপনি যাদের বাড়ি আক্রমণ করেছেন, যাদের বাড়িঘর হামলা করেছেন, তারা আপনারা ছেড়ে দেবে? ডক্টর ইউনূসের বাপের বাড়ি কোথায় সেটা কি মানুষ চেনে না? তার নিজের বাড়ি কোথায় সেটা কি চেনে না? এগুলোর উপর হামলা হবে না? 32 নম্বরের প্রতিশোধ কে হবে না? হয়ে যাবে তো। এগুলো কারা করবে? যারা নির্যাতিত, যারা অবহেলিত তারা করবে, যারা এগুলো শিকার। রাজনীতি করা তো কোনো অপরাধ না। আওয়ামী লীগ আজকে এনসিপি করছি, আমার দল, আমার ইচ্ছা, আমি করব। কিন্তু ও এনসিপি করছে, সেই জন্য তাকে যে পরবর্তী পর্যায়ে আপনি আক্রমণ করবেন সেটা তো পারবেন না। আপনি দেখেন যে কী কারণে করবেন। সে আপনার কি করেছে? সে কি ধর্ষণ মামলার আসামি? সে কি খুনি? সে কি 1/11-এর বা আপনি জুলাইয়ের কোনো ছাত্র হত্যা করেছে কিংবা পুলিশ হত্যা করেছে? আপনি কি কারণে তাকে করবেন? রাজনীতি করা তো কোনো অপরাধ কারো হতে পারে না। অপরাধ হচ্ছে যে আপনি রাজনীতিতে থেকে যত সব অপকর্ম থাকবে সেগুলোর পক্ষে সাফাই গাওয়া, সেগুলোর পক্ষে আপনি এসে অংশ নেওয়া, আপনি খুনে অংশ নেওয়া, আপনি হত্যাকাণ্ডে অংশ নেওয়া, অবৈধ পথে অর্থ উপার্জন করা, তো সেগুলো আপনি করছেন কিনা? সেগুলো যদি না করেন তাহলে তো আপনি অপরাধী হবেন। এখানে তো অপরাধী হিসাবে তাদেরকে চিহ্নিত করবে যে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে। প্রতিপক্ষ কি? প্রতিহিংসা। যে আপনি বলতে পারেন যে এরা তো সরকার এদেরকে নির্বাচিত করেছে, উপদেষ্টারা, তারা কেন এর প্রতিহিংসার শিকার হবেন? প্রতিহিংসার শিকার হবেন এই জন্যই যে ডক্টর ইউনূস ক্ষমতা দখল করেই প্রতিহিংসা শুরু করেছেন। ডে 1-এ উনি এসে বললেন যে আমি একটা ঐক্যবদ্ধ সমাজ চাইব। সে ঐক্যবদ্ধ সমাজের কথা বলে তিনি সমাজকে টুকরা টুকরা করে ফেললেন। উনি আওয়ামী লীগকে শেষ করতে গিয়ে আওয়ামী লীগের যেগুলো খুনি, যেগুলো লুটপাট করছে, যেগুলো অপরাধ করছে তাদেরকে জেলে দেন, প্রত্যেকটা মানুষ হাততালি দিবে, ইনক্লুডিং আওয়ামী লীগের লোকজন। কিন্তু আওয়ামী লীগ করেছে সেই জন্য আপনি একটা গ্রামের সাধারণ ছেলেকে ধরে নিয়ে যাবেন। আমি ওই দিন দেখলাম, এলাকাটা মনে করতে পারছেন, একজন মুক্তিযোদ্ধা এবং উনি আওয়ামী লীগের এলাকার ভাইস প্রেসিডেন্ট, তার মাথা ফাটাই দিচ্ছে, তার বিরুদ্ধে কোনো মামলাও নাই, কিছু নাই। তো এই যে কার্যক্রম, এই যে মব সংস্কৃতি আপনি চালু করেছেন, সেটা তো পরবর্তীতেও চলবে। আপনি এই সংস্কৃতির জনক তো আপনি। সো এইগুলারই শিকার হবে এই যে খলিলরা, এবং খলিল তো থাকবেন না, এটা অবভিয়াসলি। যারা যারা এখানে আরও যারা ভদ্রলোক আছেন তারাও এর শিকার হয়ে যেতে পারেন। আমি তো অনেক ভদ্রলোক দেখি এই ইয়েতে আছে, হয়তো তাদের কিছু হবেও না, এমনও আছেন অনেকগুলো। কিন্তু এই সমস্ত কার্যক্রমের জন্য, এই সমস্ত হিংসাত্মক ঘটনাবলী যেভাবে ওনারা বিস্তার করছেন সমাজের মধ্যে, আমি আরও কয়েক জায়গায় বলছি যে নেলসন ম্যান্ডেলা হতে পারতেন আমাদের ডক্টর ইউনূস। হ্যাঁ, যে একটা সাদা কালো সমাজকে ঐক্যবদ্ধ করে দিয়েছিল এসে, এবং সেই জায়গায় উনি আসলেন ভাগ করার জন্য, উনি আসলে নিজের স্বার্থগুলো উদ্ধার করার জন্য। উনি সংস্কারের কথা বলছেন, কতটুকু সংস্কার নিতে পারবেন সেটারও কোনো গ্যারান্টি নাই। উনি সমঝোতা করে আসছেন। ও রাইটলি পয়েন্ট আউট করেছে যেই সংস্কারের মূল পয়েন্ট, সেগুলোতে বিএনপি জামাত কিভাবে দেখেন নিজেদের স্বার্থ যেগুলো, ওইগুলোতে ক্রস দিচ্ছে। তার মানে কি এখানে মেজর কোনো সংস্কার হবে না। এবং যেই সমাজ যেভাবে চলে আসছিল, একবার যেমন শেখ হাসিনার শাসন চলেছে, আবার বিএনপি তাদের যে কাউকে বানাবে তার শাসন চলবে, আমরা এগুলোই দেখতে পাবো। আনিস ভাই, আমি শেষ করতে হবে, আমি আদিফের কাছে সাথে একটু বিষয়, যে তিনটা বিষয় একটু দ্বিমত করি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে যদি আমি এই মুহূর্তে রাজনৈতিক দল হিসাবে দেখি এবং রাজনৈতিক জায়গার থেকে চিন্তা করি, আওয়ামী লীগকে আমি দেখি দুইটা ভাগে। একটা হচ্ছে স্বাধীনতার পূর্বের আওয়ামী লীগ, একটা স্বাধীনতার পরের আওয়ামী লীগ। স্বাধীনতার পূর্বের আওয়ামী লীগ, তারা স্বাধীনতার জন্য সব কিছু, দেশের মানুষের মুক্তির জন্য, অর্থনৈতিক মুক্তি, সাম্য, মানবিক সব কিছুর জন্য তারা সর্বোচ্চ দিয়ে স্যাক্রিফাইস করে অর্জন করছে। কিন্তু স্বাধীনতার পরে তাদের প্রত্যেকটি স্টেপ ছিল স্বৈরাচারিক, এবং প্রত্যেকটা জিনিস তারা যখনই ক্ষমতার সাথে ছিল এটা গণহত্যার সাথে জড়িত ছিল। আপনি ৭২-এর
থেকে 75 দেখেন, আপনার যখনই আওয়ামী লীগের বিপরীতে একটা রাজনৈতিক দল উঠতেছিল বা জাসদ, তাদের হাজার হাজার নেতাকর্মীকে তারা খুন করেছে। এরপরে আপনার 96 পরবর্তীতে দেখেন বিরোধী দলকে দমন নিপীড়ন করছে। 8 সালের পর থেকে এসে টানা 3টা বড় ধরনের হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে গেছে। ফলশ্রুতিতে আওয়ামী লীগের এখানে যখন এই গণহত্যাগুলো তারা সংগঠিত করছে, দল আকারে আওয়ামী লীগের যেই নেতাকর্মীরা হচ্ছে আওয়ামী লীগের এই খুনের নির্দেশনা, শেখ হাসিনার খুনের নির্দেশনা, ওবায়দুল কাদেরের খুনের নির্দেশনাকে যারা প্রত্যাখ্যান করে আন্দোলনে অংশগ্রহণ করছে, তারা তো কেউ তো খারাপ অবস্থায় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্রলীগের ছেলেপেলে যারা হচ্ছে এই আন্দোলনে বরং অংশগ্রহণ করে ছাত্রলীগের হল থেকে বের করে দিছে। কিন্তু যারা হচ্ছে এই যে খুনের মানে সরাসরি একটা হত্যাকাণ্ডের সাথে সরাসরি সংহতি জ্ঞাপন করছে, অংশগ্রহণ করছে, তাদেরকে তো একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাইতেই হবে। এবং এবং এখানে এটা হচ্ছে যে এখানকার জনগণের থেকে এই জিনিসটা প্রত্যাখ্যিত, এটা গেল একটা পয়েন্ট। দ্বিতীয়ত পয়েন্ট উনি বলছেন যে আওয়ামী লীগের 30%। আমার কাছে মনে হচ্ছে যে এই রিডিংটা আমাদের একটা চরম আকারে ভুল। কারণ আপনার গত 25 বছরে বাংলাদেশের কোনো সুষ্ঠু নির্বাচনের ডেটা আপনার কাছে নাই। আপনি একটা সেই অলিক 91 সাল আর 96 আর হচ্ছে 2001 সালে নির্বাচনে 30% দিয়ে আপনি হচ্ছে মেজার করতেছেন। সেই মেজার করলে যদি আওয়ামী লীগের যদি 30% থাকতো, তাহলে 24-18 এই ইলেকশনের মধ্যে তাকে তো যেতে হইতো না। না তাহলে আর আওয়ামী লীগের টেনশনে করার দরকার নাই। না আমি এটা বলি না, 30% এর এই হিসাবটা নাই। আমার কাছে মনে হচ্ছে যে তাহলে 75 এর পরে নিষিদ্ধ থাকা বেটার ছিল। না নিষিদ্ধ থাকা বেটার না, পরবর্তীতে সে একটা এর মধ্যে দিয়ে আসছে, সে একটা কম্পেনসেট নিষিদ্ধ করা দরকার ছিল। না কম্পেনসেটের মধ্যে দিয়ে আসছে, যে 71 এ যে অপকর্ম করছে কম্পেনসেটের মধ্যে দিয়ে আসছে, তাদেরকে 75 এর পরে আবার না আসার সুযোগ না দেওয়া ছিল। তাহলে যে অপকর্ম করে তাদেরকে যে যেহেতু 72 সালে আপনি দুইটা হিসাব বলবেন, একটা হচ্ছে স্বাধীনতা দলগুলো দল করার এবং তার পরবর্তীতে আপনি আপনি একজনের থাপ্পড় মারছে সেটার অপকর্ম, আরেকজন খুন করছে, দুইটার একই সাথে অপকর্ম বলে আপনি যেটা খুন করছে সেটাকে তো আপনি লেজিটিমেসি দিতে পারেন না। কিন্তু আরেকজনকে মাথা কেন ফাটাবে? স্বাধীনতার পরে আরেকজনের মাথা কেন ফাটাবে তুমি? স্বাধীনতার পরে আওয়ামী লীগের যতগুলো হত্যাকাণ্ডের সাথে আপনি কোন দলগুলো এতগুলো হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল? সেই জন্য বিচার হোক। না বিচার তো হবে অবশ্যই, কিন্তু যে অপরাধ করেন তাকে কেন মাথা ফাটাবে? আপনি বিচারে যদি মব বলেন, আপনি হচ্ছে এই রাষ্ট্রটা আমরা কেন বারবার বলছি যে মৌলিক সংস্কার, রাষ্ট্রটাকে রাষ্ট্রকার দ্বারা। এখানে সমস্যা যেটা হচ্ছে যে গত 15 বছরে আপনার আওয়ামী লীগ বিএনপি তারা একটা তথ্য দিয়েছে যে 4700 তাদের লোক মানে গুম খুন হত্যাকাণ্ড বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে। জামাত ইসলাম তারা দিচ্ছে তাদের প্রায় 1300 লোক গেছে, অন্যান্য দল ধরেন আরো একটা সংখ্যা গেছে। এরপরে তো থোক যে হত্যাকাণ্ডগুলা ঘটছে, অর্থাৎ সব মিলিয়ে আওয়ামী লীগ প্রায় 10,000 মানুষের হত্যাকাণ্ড ঘটেছে গত 15 বছরে। এখন এই সময় বিচার কি ছিল? যেই ছেলেটাকে খুন করেছে তার মাকে যদি আপনি গিয়া বলেন যে তুমি আদালতের মাধ্যমে বিচার পাবা, এই যে 10,000 লোক খুন হইলো একেবারে ফুলা বিনা অপরাধে, এই 10,000-এর সাথে হচ্ছে 5 জন করে সদস্য দলে 50,000 থেকে 1 লক্ষ লোক। ভাই আমি তাহলে আইন আদালত দরকার না, আইন আদালত আমরা তো এটাই বলছি আইন আদালতটাকে করা। কিন্তু আমাদের এখানে যেটা সমস্যা হচ্ছে যে আপনি ওই যে কম্পারিজনটা, এইটা হচ্ছে আমাদের এখানকার যারা সিভিল সোসাইটি আছেন তাদের এই রিডিংটা খুবই ভুল এবং এটা একটা খুবই ব্যাড মেসেজ দেয়। কারণ আপনি আওয়ামী লীগ আগে ইট মারছে, দেন সে পাটকেল খাচ্ছে, এখন আপনি পাটকেলকে বলছেন প্রতিহিংসা, কিন্তু আপনি 75টা আপনি হচ্ছে বলতেছেন না সেই জায়গাটা থেকে আপনি আমাকে ইয়া করতেছেন না। এইটা আসলে কোনোভাবে হয় না। 75টা লোক হত্যাকাণ্ডেরও অভিযোগ করেছেন, আমি কিছু